বর্তমানে আমরা অবস্থান করছি নওগাঁ জেলার এই চমৎকার 108 কক্ষ বিশিষ্ট রাজপ্রাসাদে। আগে গ্রাম বাংলার যে বাসাগুলোতে যে সবাই একসাথে থাকার যে ব্যাপারটা, এইটা আসলে খুবই চমৎকার। আমি ইমাজিন করতে চাচ্ছি যে উঠানটা আসলে কত বড় ছিল, মানে কি পরিমাণ একটা উৎসব মুখর একটা ব্যাপার কাজ করতো। আগের যুগের যারা গ্রামের মানুষজন ছিল তাদের ইউনিটিটা আসলে কত বড় একটা ব্যাপার ছিল, যেটা হয়তো আস্তে আস্তে এখন প্রায় নাই বললেই চলে আর কি। বাবু, এখানে কতজন থাকে এখন? 50 জন না? 50টা পরিবার নাকি? ওঠার সিঁড়িটা খুব চমৎকার, এই পাটাতনটা মাটি দিয়ে তৈরি করা, খুবই চমৎকার এনভায়রনমেন্ট। মানে অনেকটা গোলক ধাঁধা মনে হবে আপনাদের কাছে। যতই ভেতরে যাবেন রহস্য আপনাদেরকে ঘিরে ধরবে, চেপে ধরবে। আর এই জন্য ছোট বাবুটা আমাদের সাথে এসেছে, ও আসলে দেখিয়ে দিচ্ছে। যাওয়া যাবে না, সেটা আমরা খুব ভয়ের মধ্যে আছি। এই যে দেখেন, খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আবার এদিকে আর একটা সিঁড়ি আছে, এদিকে আরও উপরে ওঠা যায়। আর মূল টিনের স্ট্রাকচারটা এদিকে লাইট দিয়ে দেখাচ্ছে আমরা। আসলে বলতে গেলে মাটির 3তলা ঘর। বাড়িটা যে বানাইছে সে কি ছিল তোমার দাদু? আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় মাটির রাজপ্রাসাদটা আসলে কোথায়? আর ঠিক কত বছর আগে এই রাজপ্রাসাদটা নির্মাণ করা হয়েছিল? একটা মাটির প্রাসাদে কিভাবে 108টা কক্ষ থাকতে পারে? আর ঠিক কতদিন বসে কিভাবেই বা এই বাড়িটা তৈরি করা হলো? এ সকল প্রশ্নের উত্তর নিয়েই আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় মাটির রাজপ্রাসাদে চলে এসেছি। তাহলে চলুন না ইতিহাসের মাঝে আরেকটু ডুব দেয়া যাক। শুভ সকাল বন্ধুরা। আজকে খুব সকাল সকাল আমরা বের হয়েছি। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। তার জন্য আমরা একটা অটো নিয়েছি। মূলত আমরা নওগাঁর রেজিস্ট্রি অফিস এলাকায় রয়েছি, এখান থেকে এই অটোটা নিয়েছি। এখান থেকে ভাড়া 30 টাকা। বলতে পারেন এটাই হচ্ছে নওগাঁর মূল রেসিডেন্সিয়াল এরিয়া। এখানেই আমার রিলেটিভের বাসা। এখান থেকে আমরা চলে যাব বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। আর দেখতে দেখতে আমরা কিন্তু নওগাঁ রোডে চলে এসেছি। এই রোডটা চলে গিয়েছে এই নওগাঁ বাস স্ট্যান্ড থেকে সরাসরি রাজশাহী পর্যন্ত। আর এটা হচ্ছে মুক্তির মঠ, নওগাঁর অত্যন্ত বিখ্যাত একটা জায়গা। সমস্ত কনসার্ট বলেন বা ঈদের নামাজ বলেন, সব কিছু এখানেই অনুষ্ঠিত হয়। ঠাকুর বাসা থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড খুব বেশি একটা দূরে নয়, মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। তবে এদিকে রাস্তা কিন্তু খুবই চমৎকার। আর অবশেষে আমরা কিন্তু বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এদিকে চলে গিয়েছে জয়পুরহাট, আর এই দিকে চলে গিয়েছে মহাদেবপুর, এবং মহাদেবপুর হয়ে সরাসরি রাজশাহী। আমরা এখন এদিকে সিএনজি স্ট্যান্ডে যাব। এটা হচ্ছে নওগাঁর ইন্টারনাল বাস স্ট্যান্ড। আমরা কুসুম্বা যাব, ওখান থেকে বলিয়ার রাজবাড়ি, তারপরে 101 মাটির ঘর। একদম বিকেলবেলা আসবো, সারাদিনের জন্য রিজার্ভ। কত টাকা ভাড়া? 500 টাকা দিবে। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু ওই কুসুম্বা মসজিদে যেতে পারবেন। সিএনজিতে যেতে পারেন, অথবা এভাবে অটোরিকশাতে যেতে পারেন। তবে অটোরিকশায় হচ্ছে একটু কমফোর্ট বেশি। আবার এটা হচ্ছে ছোট রিক্সা। আবার যদি আপনারা বড় রিক্সা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া একটু বেশি পড়বে, কারণ ওটার ক্যাপাসিটি বেশি, একসাথে 7-8 জন যাওয়া যায়। ওটা নিলে আপনাদের 900 থেকে 1000 টাকা সারাদিনের জন্য রিজার্ভ করবে। আজকে আমরা 3টা স্পট ঘুরবো এবং 3 পর্বে আপনাদেরকে সেটা দেখাবো। আমরা সবার আগে যাব হচ্ছে 108 মাটির ঘর, এটা থাকছে আজকের পর্বে। আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো বলিহার রাজবাড়ি, এখানকার বিখ্যাত একটা রাজবাড়ি, এবং ওই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে আমরা জানবো। আর তার পরের পর্বে থাকছে কুসুম্বা মসজিদ। এখান থেকে ওই মাটির ঘরের দূরত্ব হচ্ছে প্রায় 17 কিলোমিটার, আর যেতে মোটামুটি 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। এখান থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। আর সামনে লেখা রয়েছে ঘুম ঘুম চোখে আপনারা গাড়ি চালাবেন, তাতে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ঘুম নিয়ে কখনোই আপনারা গাড়ি চালাবেন না। দুর্ঘটনাগুলো মূলত ঘুমের কারণেই ঘটে। এদিকে চলতে চলতে আপনারা অসংখ্য রাইস মিল দেখতে পাবেন, তার পাশাপাশি অনেক কোল্ড স্টোরেজও দেখতে পাবেন। নওগাঁ হচ্ছে চালের জন্য বিখ্যাত, যার কারণে এখানের সমস্ত এলাকাতেই আপনারা জায়গায় জায়গায় বড় বড় রাইস মিল দেখতে পাবেন। জায়গায় জায়গায় আপনারা বিল, জলাশয় এগুলো দেখতে পাবেন, এবং সবাই কিন্তু তাদের বাড়ির সামনে বিভিন্ন প্রকারের ফসলের চাষাবাদ করে থাকে। তো এই যে দেখেন এখানে কচু লাগিয়েছে, এখানে এই যে দেখেন কয়লা নিয়ে আসা হয়েছে ভারত থেকে। এগুলো মূলত ইটের ভাটায় ব্যবহার করা হয়।
এই জায়গাটা হচ্ছে ডাক্তারের মোড়, অদ্ভুত একটা নাম। না, আমি তো ভাবছিলাম যে ডাক্তারের মোড়ে অনেকগুলো ডাক্তার থাকবে, কিন্তু পরে দেখছি যে কোনো ডাক্তার কিচ্ছু নেই, ভাঙড়ি চুংড়ি পড়ে আছে। তাহলে ডাক্তারের মোড় কেমনে হইলো? ইচ্ছা ছিল যে দেখা যে ডাক্তারের মোড়ের পাশে সব ডাক্তাররা অ্যাপ্রন করে বসে আছে এবং বলছে হাই হাই আপনার আসুন চিকিৎসা নিন। আমার সাথে আবারও ভুল করে সেই দুষ্টু ছেলেটা চলে এসেছে। আর ওই থাকলে দুষ্টামি করবে এটা তো আপনারা জানেনই। আমার বড় ভাই কিন্তু আমার সাথেই আছে, রাসেল ভাইয়া। রাসেল ভাইয়া কেমন আছেন? আমরা তিনজন মিলে যাচ্ছি, আর সাথে কিন্তু এই ছোট ভাইকে পেয়ে গেছি। সেও মাশাআল্লাহ খুব ভালোই চালায়। আমরা সারাদিন মজা হবে অনেক, নাকি? অবশ্যই অনেক মজা হবে। পাইলট বলতে পারেন, সে কিন্তু পাইলটের গাড়িগুলো চালাবে, আর আমি কিন্তু ওই আকাশের বিমানগুলো চালাবো, আই মিন ড্রোন। নওগাঁর নোহাটা মোড়ে চলে এসেছি। এদিক দিয়েই কিন্তু আমাদের হাতের বামে যেতে হবে ওই কুসুম্বা মসজিদ দেখার জন্য, কিন্তু আমরা যেটা গিয়ে হাতের ডান দিকে যাব ওই 108 ঘর মাটির বাড়ি দেখার জন্য। মূলত এই রাস্তা ধরে যেতে হবে কুসুম্বা মসজিদ দেখার জন্য, বিখ্যাত নোহাটা মোড়। এই রাস্তা ধরে আপনারা অনেকগুলো জেলায় যেতে পারবেন এবং উপজেলায় যেতে পারবেন, যেমন মহাদেবপুর, জয়পুরহাট, কর্তিতলা। আর অবশেষে আমরা মহাদেবপুরের গ্রামীণ রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তা ধরে বেশ কিছুটা পথ যাওয়ার পরে আমাদেরকে হাতের ডান দিকে যেতে হবে ওই বিখ্যাত মাটির বাড়িটা দেখার জন্য। এটা হচ্ছে এসিআই রাইস মিল। আপনারা যে এসিআই চাল খান সেটার মিল এটা। আর এছাড়াও কিন্তু দিনাজপুরেও তাদের একটা মিল রয়েছে। এখানে চলতে চলতে আপনারা অনেক ভেড়া দেখতে পাবেন, গরু দেখতে পাবেন, ছাগল দেখতে পাবেন, তার পাশাপাশি পাকা ধান দেখতে পাবেন। এই যে দেখেন এখানে বীজ লাগানো হয়েছে নতুন করে, আবার কোনো জায়গায় কিন্তু ধান পেকে গিয়েছে। আর অবশেষে আমরা কিন্তু ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম, আর এই দিক দিয়ে আমাদেরকে সরাসরি সেই মাটির বাড়ি যেতে হবে। আর এদিকের রাস্তাও কিন্তু খুব সুন্দর, এদিককার পরিবেশও খুবই চমৎকার, দেখতে অনেকটা ছবির মতো সুন্দর একটা গ্রাম। চারপাশে প্রচুর ফসল ফলেছে, হলুদ পাকা ধানে মাঠগুলো ভরে রয়েছে। কোনো জায়গায় আবার নতুন করে ধান লাগানো হয়েছে, জায়গায় জায়গায় বাড়ির চারপাশে শিশু গাছ দাঁড়িয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর, মাশাআল্লাহ। এবার এদিকে এসে আমাদের চোখে কিছু আম বাগান করলো। এগুলো বেশ পুরনো আম গাছ, জায়গায় জায়গায় এরকম আম বাগান আপনারা দেখতে পাবেন। আসলে এই গ্রামের রাস্তা সবসময় আমাকে মুগ্ধ করে, বিশেষ করে এই সবুজ প্রকৃতি, মাঠঘাট আর প্রচন্ড ফ্রেশ একটা বাতাস, তার পাশাপাশি মাটির শোধা গন্ধ। আর এই কারণেই তো আমি বারবার এই গ্রামেই ছুটে আসি। আর এদিকে কিন্তু আসলে আপনারা বেশিরভাগই মাটির ঘর দেখতে পাবেন, পাশাপাশি এই গ্রামের একটা আদি ঐতিহ্য দেখতে পাবেন। এই যে দেখেন পুর, যদিও কিছু কিছু বাড়িঘর বর্তমানে পাকা করা হয়েছে। যেদিকে ঢুকতে কিন্তু প্রচুর মাটির ঘর আমাদের চোখে পড়ছে। আমরা এখন নওগাঁর বিখ্যাত 108 মাটির ঘর দেখার জন্য যাচ্ছি। আর এদিকে ঢুকতেই শুধু একটা মাটির ঘর নয়, অসংখ্য মাটির ঘর আমাদের চোখে পড়ছে। এদিকে প্রচুর মাটির ঘর এবং এগুলো কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে দেখতে। একেবারে গ্রামের ভেতরে হওয়ার কারণে অনেকটা গুগল ম্যাপের সহায়তায় আমরা ছুটে চলছিলাম। তবে এখানকার স্থানীয় মানুষজন কিন্তু সবাই এই মাটির বাড়িটি চিনে, আমাদের অটো ড্রাইভারও কম বেশি চিনে। তবে এক্স্যাক্টলি কোথায় অবস্থিত সেটা তার জানা নেই। তবে লোকজনকে জিজ্ঞেস করে কিন্তু আমরা ঠিকই এই বাড়িটা খুঁজে পেলাম। আর দেখতে দেখতে বন্ধুরা আমরা কিন্তু 101 মাটির ঘরে চলে এসেছি এবং এটাকে কিন্তু আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে এবং রাস্তাও কিন্তু এখন আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে। মানুষজনের দেখার জন্য অনেক মানুষ আসে, তাই জায়গাটা এখন উন্নত করা হয়েছে এবং সামনে কিন্তু চমৎকার একটা পুকুর রয়েছে। ভেতরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক উন্নত করা হয়েছে। এখানে কিন্তু এই যে দেখেন এখন চমৎকার বাগান টাগান করা হয়েছে, যেহেতু অনেক মানুষ আসে বেড়াতে, তাই কিন্তু অনেক উন্নত করা হয়েছে। আর আমরা এখন উন্নত মানের ইটের রাস্তা ধরে হেঁটে চলছি গাড়ি নিয়ে। আর পুকুরের পাড়ে কিন্তু অনেকগুলো মাটির ঘর রয়েছে, অন্য অন্য মাটির ঘর। মূল বাড়িটা হচ্ছে এই যে আমার সামনের এই বাড়িটা, এটাই হচ্ছে 108 কক্ষ বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এসেছি। এগুলো দেখলে আপনাদের মাটির ঘর মনে হবে না, মনে হবে যেন সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে জিনিসটা মাটির তৈরি এবং পুরনো স্ট্রাকচার মেনটেন করা হয়েছে। আমার সাথে দুষ্টু ছেলেটাও চলে এসেছে মাটির বাড়ি দেখার জন্য। আসার আগেই খুব ঘ্যান ঘ্যান করছিল যে ভাইয়া মাটির বাড়িটা দেখবো, ভাইয়া মাটির বাড়িটা দেখবো। মাটির প্রাসাদ, ও প্রাসাদ, সরি। আপনারা আস্তে আস্তে যেটা দেখলেন ওইগুলো বাসা ছিল, এটা হলো প্রাসাদ। আপনাদেরকে দেখাচ্ছি মাটির প্রাসাদ। হচ্ছে
মাটির ঘর। এই যে এখানে দেখেন সামনে গরু ছাগল রয়েছে। সর্বমোট 108টা কক্ষ, খুবই চমৎকার। আবার মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু দোতলা করে তৈরি করা। কিছু অংশ কিন্তু রিসেন্টলি এখানে এই যে ইট দিয়ে তৈরি করা হয়েছে। হেঁটে হেঁটে পুরো বাড়িটার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যেতেও বেশ ভালোই সময় লাগে। এর কারণ হলো পুরো বাড়ির দৈর্ঘ্য প্রায় 300 ফিট আর প্রস্থে এটি প্রায় 100 ফিট। এই প্রাসাদে প্রবেশের জন্য সর্বমোট 7টি দরজা রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করলেই 108টি কক্ষেই প্রবেশ করা যায়। 1986-87 সালে এটা কিন্তু তৈরি করা হয়েছে। আমরা আগে এখানের লোকজনের অনুমতি নিয়ে তারপরে আপনাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। মূলত এই বাড়িটি নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলীপুর গ্রামে অবস্থিত। বাড়ি না বলে এটাকে একটা প্রাসাদও বলতে পারেন। রিসেন্টলি ভাইরাল হওয়া এই বাড়িটি মহাদেবপুর উপজেলা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। বাড়ির সামনেই কিন্তু চমৎকার একটা পুকুর রয়েছে। আর বাড়ির ফ্রন্ট ভিউটা কিন্তু খুবই চমৎকার। এখানে প্রতিটা রুমের সামনে কিন্তু চমৎকার জানালা করা রয়েছে এবং এই দেয়ালগুলোও কিন্তু যথেষ্ট পুরু। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো মাটির, আবার রং করা। দেখলে মনে হয় আপনাদের সিমেন্টের, কিন্তু আসলে কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা। যেখানে দেখেন মাটির, আবার এই মাটির ভেতরে কিন্তু খড় মেশানো রয়েছে, অনেক কিছুই মেশানো রয়েছে। চমৎকার স্টাইলিশ দরজা রয়েছে। বাড়ির সামনে পিছনে সব দিকেই আসলে খুবই চমৎকার ভিউ। বাবু, এখানে কতজন থাকে এখন? 50 জন। 50 জন না? হ্যাঁ। 50টা পরিবার নাকি? নাকি 50 জন মানুষ থাকে? 50 জন মানুষ। বাড়িটা যে বানাইছে সে কে ছিল তোমার? দাদু। তোমার দাদু ছিল? আচ্ছা, দাদু তো মারা গিয়েছে না? 1986 সালে এই মাটির প্রাসাদের নির্মাতা ছিলেন শমশের আলী মণ্ডল এবং তাহের আলী মণ্ডল। তারা ছিলেন আপন দুই সহোদর ভাই এবং নিতান্তই শখের বশে তারা শহরে কোনো বাড়ি নির্মাণ না করে এরকমের বিশাল একটা রাজপ্রাসাদের মতো মাটির বাড়ি তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে প্রায় শতাধিক কারিগরের সমন্বয়ে এই দ্বিতল প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। আর পুরো প্রাসাদটা নির্মাণের সময় লেগেছিল প্রায় 9 মাস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাড়ির মাটি সামনের এই পুকুর থেকে তোলা হয়েছিল এবং পাশেও একটা পুকুর খনন করা হয়েছিল। মোট কথা দুটো পুকুরের মাটি দিয়ে এই বিশাল রাজপ্রাসাদটা নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, চলুন ভেতর থেকে একটু ঘুরে দেখাই। আর এই দেখেন এখানে ফ্লোরগুলো কিন্তু খুব চমৎকার করে সজ্জিত করা। কিছু কিছু রুম কিন্তু এখানে স্টোর হিসাবে ব্যবহার করা হয়। এই ফ্লোরগুলো দেখলে আপনার কাছে মনে হবে যেন সিমেন্ট দিয়ে তৈরি করা, খুব সুন্দর করে ডেকোরেশন করা। বাড়িটা কিন্তু 2 পার্টে বিভক্ত। এদিকে কিছু পরিবার থাকে। এখন কিন্তু বাড়িটা ভাগ হয়ে গিয়েছে। আগে একসাথে ছিল আর এখন ভাইদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। আবার ভেতরে দেখেন চমৎকার কিন্তু উঠান রয়েছে। এগুলো কিন্তু নতুন করে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আবার এই যে ভেতরে থাকার ঘর রয়েছে, প্রাইভেসির জন্য আমরা ভেতরে ঢুকছি না। এখানে রান্নাঘর রয়েছে, এখানে বলে যে ঢোকার জায়গা। এখানে ভিতরে কিন্তু স্টোর রুম রয়েছে। সবগুলি থাকার ঘর, প্রাইভেসির কারণে আমরা ভেতরে আর যাচ্ছি না। এখানে টয়লেট রয়েছে, আলাদা আলাদা পোর্শন রয়েছে, সবগুলোতেই রান্না বান্নার জায়গা রয়েছে, পাশাপাশি টিউবওয়েল রয়েছে। এক কথায় বলতে গেলে এই বাড়িতে একেবারে গ্রামের ভেতরে একটা ঐতিহ্যবাহী এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এবং একসাথে অনেকগুলো পরিবার কিন্তু একটা বাড়ির ভেতরে থাকে। এটাই একটা একান্নবর্তী পরিবারের চিহ্ন আজও এই শতাব্দীতে এসে বহন করছে, যেটা আসলেই এই নওগাঁর একটা বিশাল ঐতিহ্য বহন করে। এই যে দেখেন এখানে কিন্তু চমৎকার গরু ঘর করা হয়েছে এবং উপরে মাটি দেখেন খুব চমৎকার। তোমার দাদার নাম কি ছিল? সংসার তায়ের। বর্তমানে এই বাড়িতে তোমাদের কয়টা পরিবার থাকে? 8 জন। তোমাদের ঘর কোনটা? ওই পাশে আছে। ওই পাশে। ও, ওই পাশে তোমাদের ঘর না? চলো আমরা তাহলে ওইদিকে ঘুরে দেখি। ছোট্ট বাবুটা আমাদেরকে এই বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে আর সে কিন্তু অত্যন্ত মিশুক, আমার সাথে সাথে ঘুরছে।
বাড়ির প্রতিটা জায়গায় জায়গায় আপনারা আদি ঐতিহ্য দেখতে পাবেন, যেমন এখানে বসার বেঞ্চটাও খুব চমৎকার করে তৈরি করা। আবার এখানে একটা ঐতিহ্যবাহী কুকুর রয়েছে। আমরা একটু চলুন ভিতরটা ঘুরে দেখি। এদিকের বাড়িঘর দেখলে আপনাদের কাছে আসলে মাটির বাড়ি মনে হবে না, ভেতরে ডেকোরেশন এত চমৎকার করে করা, একেবারে সিমেন্টের মনে হবে আপনাদের। কিছু কিছু জায়গায় সিমেন্টের করা হয়েছে, আবার চমৎকার রান্নাঘর রয়েছে এখানে জায়গায় জায়গায়, মানে একটা আজব গোলক ধাঁধা মনে হবে পুরো বাড়িটা। রহস্যর জালে ঘেরা একটা বাড়ি, চারপাশে যতই ভিতরে যাবেন ততই রহস্য। আর বাড়ির ভেতরে লোকজন কাজ করছে, যার কারণে আমরা পুরো প্রাইভেসি রক্ষার জন্য সব জায়গায় যাব না। আর বাড়ির উপরে যাওয়ার সিঁড়ি হচ্ছে এদিকে, এদিক দিয়ে যাওয়া যায়। আমরা এখন উপরটা আপনাদের দেখাচ্ছি, উপরটা কিন্তু চমৎকার ডেকোরেশন করে রাখা আছে। ওঠার সিঁড়িটা খুব চমৎকার, কক্ষের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় এবং প্রতিটা পরিবারের আলাদা আলাদা সিঁড়ি রয়েছে এবং তারা কিন্তু এই যে দেখেন কৃষিজ পণ্য এভাবে রেখে দেয়, খুবই চমৎকার এনভায়রনমেন্ট। এই আলু স্টোরেজ করেছে, এখানে বিশাল জায়গার ভেতরে আলু স্টোরেজ করে রেখেছে, আবার এখানে আবার পেঁয়াজ স্টোর করে রেখেছে। বারান্দাটাও দেখেন এই পাটাতনটা মাটি দিয়ে তৈরি করা, খুবই চমৎকার এনভায়রনমেন্ট। মানে অনেকটা গোলক ধাঁধা মনে হবে আপনাদের কাছে। যতই ভেতরে যাবেন রহস্য আপনাদেরকে ঘিরে ধরবে, চেপে ধরবে। এই জন্য ছোট বাবুটা আমাদের সাথে এসেছে, ও আসলে দেখিয়ে দিচ্ছে। যাওয়া যাবে না, ঝামেলা আসলে। আসলে আমরা খুব ভয়ের মধ্যে আছি। এই দেখেন খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, আসলে ঝুঁকিপূর্ণ না। আমরা এক বাসা থেকে আরেক বাসায় চলে এসেছি। এটাই হচ্ছে উপরের পরিবেশ, খুবই চমৎকার। আসলে এখানকার মানুষজন খুবই ভালো, আমাদেরকে একটু উপরটা ঘুরে দেখতে দিল। আবার এদিকে আর একটা সিঁড়ি আছে, এদিকে আরো উপরে ওঠা যায়। আর মূল টিনের স্ট্রাকচারটা এদিকে, এটা মূলত স্টোর হিসাবে ব্যবহার করা হয়। লাইট দিয়ে দেখাচ্ছি আমরা, এটা পুরোটা স্টোর হিসাবে ব্যবহার করা হয়। এই চাতালে ওঠার জন্য আমার সিঁড়ি রয়েছে। আসলে বলতে গেলে মাটির তিনতলা ঘর, আশ্চর্য একটা ঘর, বলতে গেলে মাটির প্রাসাদ। এই বাড়িটি নির্মাণেও বিশেষ কৌশল প্রয়োগ করতে হয়েছে, কারণ যেহেতু ইট বা সিমেন্ট এই বাড়িতে ব্যবহার করা হয়নি, তাই একবারে খুব বেশি উঁচু করে এই বাড়ির দেয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। প্রতিবার সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট দেয়াল তৈরি করার পরে কিছুদিন অপেক্ষা করতে হয়েছে সেটা শুকানোর জন্য। পরে সেটা শুকিয়ে গেলে আবার 1 থেকে 1.5 ফুট দেয়াল নির্মাণ করা হতো। এভাবে পুরো বাড়িটির প্রায় 20 থেকে 22 ফুট দেয়াল নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে দেয়ালের স্থায়িত্ব এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এতে চুন এবং আলকাতরা ব্যবহার করা হয়েছিল। আর এই পুরো প্রাসাদটি প্রায় 21 বিঘা জায়গার উপরে অবস্থিত। আর আপনারা সবাই জানেন এখানে প্রায় 108টি কক্ষ রয়েছে। এর ভেতরে 96টি হচ্ছে বড় কক্ষ আর 12টি ছোট কক্ষ। কোনো কোনো কক্ষে একটা দরজা রয়েছে, আবার কোনো কোনো কক্ষে 4-5টা করেও দরজা রয়েছে। আর বাড়ির দোতলায় ওঠার জন্য সর্বমোট 13টি সিঁড়ি রয়েছে। আর পুরো বাড়িতে প্রায় 200 বান্ডিল টিন ব্যবহার করা হয়েছিল। মানে বাড়ির চারপাশে কিন্তু অসংখ্য বাঁশঝাড় রয়েছে, যেটা বাড়ির পরিবেশ সবসময় সুশীতল রাখে। মূলত এই বাড়ির লোকজন যারা এখানে থাকে তারা কিন্তু কৃষি নির্ভর এবং তারা এখানে ফসল উৎপাদন করে। ধান আছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, বিভিন্ন ফসল তারা চাষাবাদ করে। এবং তার পাশাপাশি এই যে পুকুরগুলো রয়েছে, এখানে কিন্তু মাছও চাষ করে। পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু সবাই কিন্তু এখানে থাকে না। অনেকে নওগাঁ জেলা শহরে থাকে, অনেকে ঢাকায় থাকে, অনেকে রাজশাহীতে থাকে। তবে বছরের অকেশনগুলোতে সবাই কিন্তু একত্রিত হয়, তখন এই বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশের অবতারণা ঘটে আর এই বাড়ি তার যৌবন ফিরে পায়। বর্তমানে আমরা অবস্থান করছি নওগাঁ জেলার এই চমৎকার 108 কক্ষ বিশিষ্ট রাজপ্রাসাদে। আসলে আমরা বিভিন্ন জমিদার বাড়িতে গিয়েছি, আপনারা এর আগেও জানেন, তখন দেখেছি যে বিভিন্ন রাজপ্রাসাদ বলা হয়ে থাকে ইট, মাটি, কাঠ বা এগুলো ছাড়া শুধুমাত্র সিমেন্ট বা বিভিন্ন কারুকাজ দিয়ে। বাট এইটা হচ্ছে নওগাঁর একটা এক্সেপশনাল রাজপ্রাসাদ, কিন্তু
বিশেষত হচ্ছে মাটির রাজপ্রাসাদ। এটা হয়তো বা বাংলাদেশে অন্য কোথাও দেখতে পাবেন না। এই রাজপ্রাসাদটা মানে মাটির রাজপ্রাসাদটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই নওগাঁ আসতে হবে। কিছু কিছু জিনিস একেবারে ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই বাসার প্রথমে, এখন না, যখন শুরুর দিকে ছিল তখন এই বাসার একটা মাত্র গেট ছিল, যে গেটটা দিয়ে ঢুকলে এবং পুরো বাসাটার মানে যে 108টা যে কক্ষ সেটা ঘুরে দেখা যেত, এবং যে আপনারা দেখছেন হয়তো বা উপরতলা এবং নিচতলা প্রত্যেকটা কক্ষই দেখা যেত। বাট সময়ের পরিবর্তনের সাথে সাথে আসলে বিভিন্ন রকমের ভাগ হয়ে এখন বাসাগুলো প্রায় 8টা ভাগে বিভক্ত হয়েছে। আগে গ্রাম বাংলার যে বাসাগুলোতে যে সবাই একসাথে থাকার যে ব্যাপারটা, এইটা আসলে খুবই চমৎকার। আর আপনারা নিশ্চয়ই ড্রোন ফুটেজে দেখেছেন যে বাসার যে আঙিনা, উঠানটা, তাহলে আমি ইমাজিন করতে চাচ্ছি যে উঠানটা আসলে কত বড় ছিল, মানে কি পরিমাণ একটা উৎসব মুখর একটা ব্যাপার কাজ করতো। এই উঠানটাতে 108টা ঘরের যে মানুষ, এগুলো আসলে বিশাল একটা বড় ব্যাপার। আগের যুগের যারা গ্রামের মানুষজন ছিল তাদের ইউনিটিটা আসলে কত বড় একটা ব্যাপার ছিল, যেটা হয়তো আস্তে আস্তে এখন প্রায় নাই বললেই চলে আর কি। আমরা কিন্তু অবশেষে বাড়ির মালিককে পেয়ে গিয়েছি। উনি কিন্তু এই বাড়ির একজন মালিক, এখানে যে অংশীদার রয়েছে তার মধ্যে একজন। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনার কৃষি কাজ কেমন চলছে? ফসল এবার কেমন হলো? এই তো ফসল ভালোই হচ্ছে। মাটির বাড়ির পাশে বর্তমানে একটা পার্ক রয়েছে। আমাদের কনফিউশন ছিল এই পার্কটা কি আসলে বাড়ির লোকজনের পক্ষ থেকে করা হয়েছে নাকি অন্য কেউ করে দিয়েছে। পরবর্তীতে শুনলাম প্রধানমন্ত্রী তরফ থেকে নাকি এটা অনুদান দেওয়া হয়েছিল এবং সেই অনুদানে নাকি এই পার্কটা তৈরি করা হয়েছিল। এগুলো কিন্তু সরকারিভাবে এগুলো করা হয়েছে, গত সরকারের আমলে এগুলো করা হয়েছিল। এখন এগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়েছে, যেহেতু অনেক পর্যটক এখানে আসে বেড়াতে, যার কারণে এটা তৈরি করে দেওয়া হয়েছিল। এবং খুবই চমৎকার পরিবেশ, এখানে ভেতরে বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে জায়গায় জায়গায়, পাশাপাশি ছোটোখাটো কিছু বেঞ্চও করা রয়েছে। সব কিছু মিলিয়ে এই জায়গাটা খুবই পরিপাটি করে তৈরি করা হয়েছিল। এবং ভিতর দিয়ে কিন্তু এই যে ওয়াকওয়ে করা হয়েছে, দুই পাশে আবার ফুল গাছ লাগানো রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাড়িতে ঢুকতেই কিন্তু এই তাল গাছগুলো আপনারা দেখতে পাবেন। আর তাল গাছের গোড়ায় এই যে এরকমের রং করা রয়েছে, যেটা এই তাল গাছের সৌন্দর্য আরও বহুলাংশে বৃদ্ধি করেছে। এখন আমরা রয়েছি পার্কের একটা গেটওয়েতে, এখানে কিন্তু চমৎকার করে গেট ফুল গাছ লাগানো রয়েছে। আর এই সবুজ পরিবেশের ভেতর দিয়ে আমরা দুজন এখন হেঁটে চলছি। সুতরাং এই ছিল আমাদের নওগাঁর সবচেয়ে বড় 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়ি ভ্রমণ। ইনশাল্লাহ আগামী পর্বে নওগাঁর অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।